আজকে কথা বলবো হরিয়ানার ভিওয়ানি জেলার সেই ঘটনা নিয়ে, যে ঘটনা নাড়া দিয়েছে পুরো দেশকে। মাত্র ১৯ বছরের এক তরুণী স্বপ্ন ছিল নার্সিং কলেজে ভর্তি হয়ে মানুষের সেবা করার, কিন্তু সেই স্বপ্ন আর কখনো পূরণ হবে না, ভেঙে গেল চিরদিনের জন্য। কারণ আজ সে নেই আমাদের মাঝে। মনীষা ভিওয়ানি গ্রামের এক সাধারণ মেয়ে, যে একদিন স্কুল থেকে বেরোলো আর কোনো দিন বাড়ি ফিরল না। দুদিন পর পাওয়া গেল তার নিথর দেহ, গলায় কাটা দাগ, পাশে বিষের বোতল আর সুসাইড নোট। পুলিশ বলল আত্মহত্যা, কিন্তু পরিবার আর গ্রামের মানুষ চিৎকার করে বলল না, এটা হত্যা। এটাই সেই গল্প, যা শুধু একটা কেস নয়, এটা হয়ে উঠেছে নারী নিরাপত্তা, ন্যায় বিচার আর আমাদের সমাজের বড় প্রশ্ন। এই গল্প শুধু মনীষা নয়, এটা আমাদের সমাজের ন্যায় বিচারের গল্প। মনীষার গল্প শুনলে আপনার গা কাটা দেবে। সত্য কি? সুসাইড নোট আসল নাকি সাজানো? আত্মহত্যা নাকি খুন? শুরু হোক মনীষার কেসের গোপন অধ্যায়। পরিবারের আর্থিক অবস্থা খারাপ দেখে মনীষা তার পরবর্তী পড়াশোনার জন্য অর্থ সংগ্রহের জন্য ৯ জুলাই একটি প্রাইভেট প্রি স্কুলে ৫,০০০ টাকা মাসিক বেতনে শিক্ষকতা শুরু করেন। মনীষা বিজ্ঞান বিভাগে ৮৫% নম্বর পেয়ে দ্বাদশ শ্রেণী পাস করেছে। তার ইচ্ছে ছিল নার্সিংয়ে বিএসসি করার। তারিখ ১১ই আগস্ট ২০২৫। মনীষা সকালে স্কুলের জন্য বেরোয়। তার পরিবারকে এই বলে যে স্কুল শেষ হওয়ার পর তিনি একটি নার্সিং কলেজে যাবেন ভর্তি সম্পর্কে জানতে। বেলা কেটে যাওয়ার পর সন্ধ্যা পর্যন্ত সে বাড়ি ফিরে আসেননি এবং পরিবারের লোক তাকে ফোন করায় তার ফোন বন্ধ পায়। তখন পরিবারের লোকেরা চিন্তিত হয়ে খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। শেষ পর্যন্ত তার পরিবার থানা যায় মিসিং রিপোর্ট করতে এবং পুলিশকে বলে তার মেয়ে পড়াতে স্কুল গিয়েছিল, এখনো পর্যন্ত বাড়ি ফেরেননি আর তার ফোনও বন্ধ আসছে। কিন্তু থানার পুলিশ প্রথমে অবহেলা করে বলেন যে আপনার মেয়ে কোথাও পালিয়ে গিয়েছে, এই বলে রিপোর্ট লিখতে চাইছিল না। কিন্তু মনীষার পরিবার জোর করে পুলিশকে রিপোর্ট লিখতে বলেন। তারপর পুলিশ মিসিং রিপোর্ট লিখেন। ২ দিন পর ১৩ই আগস্ট সিংহানি গ্রামের একটি বাজরা ক্ষেতে এক তরুণীর মৃতদেহ পাওয়া যায়। মৃতদেহ পাওয়ার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে জানা যায় যে মেয়েটির নাম মনীষা, যে ১১ই আগস্ট থেকে নিখোঁজ ছিল। পুলিশ তাদের সাথে যোগাযোগ করে তাদের মেয়ের মৃতদেহ পাওয়ার খবর জানায়। ঈশ্বর এবং সত্যপাল তারাই দুইজন ব্যক্তি যারা ১৩ই আগস্ট একটি ক্ষেতে প্রথম মনীষার মৃতদেহ দেখতে পান। ঈশ্বরকে জিজ্ঞাসা করা হয়, তুমি কখন মনীষার মৃতদেহ দেখেছো? তখন তিনি বলেন, ঘটনাটি ১৩ই আগস্টের সকালে আমি ৬টা বা ৬:৩০ নাগাদ মাঠে হাঁটতে গিয়েছিলাম এবং এক কোণে একদল কুকুর দেখতে পেয়েছিলাম। কুকুরের গর্জন আমাকে ভয় পাইয়ে দিয়েছিল এবং আমি প্রায় আধা কিলোমিটার দৌড়ে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল কেউ নিশ্চয়ই মাঠে একটি মৃত ভেড়া বা ছাগল ফেলে দিয়েছে এবং কুকুররা অবশ্যই তা খাচ্ছে। ঠিক তখনই আমি একটি ছাগল ও ভেড়ার রাখালকে দেখতে পেলাম, যার নাম সত্যপাল। তখন আমি তাকে ডাকলাম আর ঠাট্টা করে বললাম, ছাগলের মরা বাচ্চাগুলো আমাদের জমিতে ফেলেছ কেন? সত্যপাল বলল, না, আমি তোমাদের জমিতে ছাগলের কোনো মরা বাচ্চা ফেলেনি। তারপর আমরা জিনিসটাকে দেখার জন্য একটি নিমের ঠাল ভেঙে সেটিকে লাঠি করে এগিয়ে গেলাম এবং কুকুরগুলোকে সেখান থেকে দূরে তাড়িয়ে দিলাম। তারপর আমরা দুইজন সেখানে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখলাম। মৃতদেহটি দেখার পর আমরা ফিরে আসি। এসে জমির মালিককে ফোন করি। মালিক গ্রামের প্রধানকে জানান। প্রধান পুলিশকে ফোন করেন। মনীষার পরিবার খুনের সন্দেহ করে এবং পরিবারের ভিত্তিতে পুলিশ একটি খুনের মামলা দায়ের করে। তারপর মনীষার প্রথম ময়নাতদন্তের রিপোর্ট করা হয় ভিওয়ানির সিভিল হাসপাতালে। ডাক্তার উল্লেখ করেছেন যে তার শরীরে ক্ষত রয়েছে, ক্ষতগুলি ক্ষত বিক্ষত, যার একটি কামড়ানোর প্রভাব রয়েছে। এসপি বলেন মৃতদেহটি খুব খারাপ অবস্থায় ছিল, ঘাড়ে ক্ষত ছিল এবং শরীরে কিছু অংশ অনুপস্থিত ছিল। কিন্তু পরিবার রিপোর্টে বিশ্বাস না করে দেহ গ্রহণ করতে অস্বীকার জানায়। মনীষার পরিবারটি জানিয়েছে পুলিশ ইচ্ছাকৃতভাবে হত্যাকাণ্ডটি আত্মহত্যা হিসেবে চিহ্নিত করছে। তারা বিশ্বাস করেছিল যে পুলিশ তদন্ত করবে এবং তাদের মেয়ের ন্যায় বিচার পাবে। তবে ধীরে ধীরে পুলিশের ওপর পরিবারের আস্থা কমে যেতে থাকে। পুলিশ এই ঘটনার অবহেলার পরিচয় দেয় এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি পুলিশ সুপার এসপিকে বদলি করেন এবং ৫ জন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেন। গ্রামের মেয়েটির মৃত্যুর পর পরিবার ও গ্রামবাসী দলবদ্ধ হয়ে ক্ষোভের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে জেলার মানুষ রাস্তা অবরোধ করে সিবিআই এর তদন্তের দাবি জানায়। মনীষার পরিবার ও গ্রামবাসী প্রথম রিপোর্ট না মেনে নেওয়ায় আবার দ্বিতীয় ময়না তদন্তের রিপোর্ট PGIMS রোহতকে করার সিদ্ধান্ত নেয়। রিপোর্টে বলা হয়েছে তার শরীরে বিষাক্ত পদার্থের উপস্থিত প্রকাশ পেয়েছে, যা ইঙ্গিত দেয়
যে বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে। উভয় রিপোর্টেই ধর্ষণের বিষয়টি নিশ্চিত করা হয়নি, তাই মনীষার পরিবার এটি মেনে নিতে রাজি নয়। এমনকি আবারও তারা মনীষার শেষকৃত্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। উভয় রিপোর্টেই পরস্পর বিরোধী তথ্যের পর পরিবার ও গ্রামবাসীর বিক্ষোভ আরও বেড়ে যায়। পুলিশকে উচ্চ সতর্কতা জারি করে সেখানকার ইন্টারনেট পরিষেবা 48 ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয়। পরিবারের সদস্য এবং গ্রামবাসীর দাবিতে দিল্লির এইমসে তৃতীয় ময়নাতদন্ত করা হয়। তৃতীয় রিপোর্টে চিকিৎসকরা জানিয়েছেন যে মৃতের শরীরে বিষ পাওয়া গেছে। ঘাড় ও শরীরের অন্যান্য অংশে পাওয়া ক্ষত সম্পর্কে ডক্টর বলেছেন যে এই চিহ্নগুলি বন্য প্রাণীর কামড়ের চিহ্ন বলে মনে হচ্ছে, তবে শরীরে কোনো বল প্রয়োগ বা ধারালো অস্ত্রের চিহ্ন পাওয়া যায়নি এবং ধর্ষণের বিষয়টি নিশ্চিত করা হয়নি। এদিকে মনীষার বাবা ময়নাতদন্তের রিপোর্টে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং বিক্ষোভ সমর্থনের জন্য জনসাধারণকে ধন্যবাদ জানিয়ে বিক্ষোভের সমাপ্তির ঘোষণা করেছেন। মৃতদেহটি সিভিল হাসপাতাল থেকে সরাসরি অ্যাম্বুলেন্স করে শ্মশানে নিয়ে আসা হয়, কিন্তু মনীষার মা, বাবা, তার ছোট ভাই বোন কেউ তাকে শেষবারের মতো দেখার সাহস পায়নি। মনীষার দেহ বৃহস্পতিবার অগ্নিদগ্ধ করা হয়েছে। শেষকৃত্য সম্পূর্ণ হয় যখন তার 13 বছর বয়সী ভাই নীতিশ চিতা জ্বালান। গ্রামবাসীরা বিদায় জানাতে বিপুল সংখ্যক লোকের সমাগম ঘটে। পরিবারের সিবিআই দাবি অনুযায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি সিবিআই এর তদন্তের দাবি মেনে নেয় এবং 20 আগস্ট মামলাটি সিবিআই এর কাছে হস্তান্তর ঘোষণা করা হয়। রিপোর্টে যখন বলা হয়েছে বিষক্রিয়ার মাধ্যমে মনীষার মৃত্যু হয়েছে, তাই সেই দোকানদারকে জিজ্ঞাসা করা হয় আসলে সেদিন কি হয়েছিল। দেবেন্দ্র কুমার বলেন, পুলিশ আমার দোকানে আসে আর তখনই আমি জানতে পারি যে ওই মেয়েটির সাথে এত ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। মনীষা প্রায় তার দোকানের পাশ দিয়ে হেঁটে যেত। মনীষা 11 আগস্ট স্প্রেটি নেন। আমার সঠিক সময় জানা নেই, তবে তিনি 2টা নাগাদ স্প্রেটি নেন। মনীষার আচরণ স্বাভাবিক ছিল, এতে সন্দেহজনক কিছু ছিল না, তাই আমি তাকে 1 লিটার স্প্রে দিয়েছিলাম। আজকাল এটি তুলা এবং ডালের ওপর স্প্রে করা হয়। যদি তার শারীরিক ভাষা কিছু ইঙ্গিত দিত তাহলে আমি তাকে জিজ্ঞেস করতাম। আমি ভেবেছিলাম যে সে একজন কৃষকের মেয়ে এবং তার পরিবার হয়তো এটি অর্ডার করেছিলেন। তারপর সে মনো স্প্রে বোতলটি নিয়ে পায়ে হেঁটে চলে যান। মনীষা চলে যাওয়ার পর আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়ি। এবার জিজ্ঞেস করা হয় যে স্কুলে মনীষা পড়তেন আসলে সেদিন কি হয়েছিল। মনীষা লোহারুর সিংহানি গ্রামের কিডস প্লে স্কুলে শিক্ষকতা করতেন। সেই স্কুলের পরিচালক এই কথাগুলো বললেন। মনীষা ইন্টারভিউর মাধ্যমে চাকরি পেয়েছে। স্কুলের পরিচালক জানান যে মনীষা 3 জুলাই চাকরির জন্য ফোন করেছিলেন। এরপর 4 জুলাই তিনি সাক্ষাৎকারের জন্য আসেন। তিনি সব প্রশ্নের উত্তর ভালোভাবে দিয়েছিলেন। তার আচরণেরও প্রশংসা করা হয়েছিল, তাই তারা তাকে নির্বাচন করে একটি ডেমো ক্লাস পরিচালনা করে। মনীষা 5ম শ্রেণীতে পড়াতেন। স্কুলের অপারেটর রোহিত তাইয়া বলেন যে মনীষা সাধারণত 1:30 স্কুল থেকে বের হন, কিন্তু 11 আগস্ট তিনি প্রায় আধা ঘন্টা দেরিতে স্কুল থেকে বের হন। মনীষা দুপুর 1:58 একা স্কুলের গেট থেকে বেরিয়ে যান। যেদিন বাচ্চাদের পরীক্ষার কারণে বিলম্ব হয়েছিল, বাকি কর্মীরাও দেরিতে বেরিয়েছিল। নার্সিং কলেজটি স্কুল থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে, যেখান থেকে মনীষা বাসে চড়তেন। স্কুল এবং কলেজের মাঝখানে রাস্তার বেশ কয়েকটি দোকানে সিসিটিভি ক্যামেরায় লাগানো আছে এবং 1 বা 2টিতে মনীষাকে একা বেরিয়ে যেতে দেখা যায়। এবার জানবো মনীষা নার্সিং কলেজে পৌঁছেছিল কিনা। মনীষার বাবা কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন যে মনীষা নিজেই স্কুলের পরে নার্সিং কলেজে ভর্তির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ফোন করেছিলেন। তিনি আরও বলেন যে যখন তাদের মেয়ে সন্ধ্যা পর্যন্ত বাড়ি ফিরে আসেননি তখন তিনি তাকে খুঁজতে কলেজে যান। 3 জন পুরুষ তাদের মনে হচ্ছিল নেশাগ্রস্ত সেখানে ছিল। তিনি তাদের জিজ্ঞাসা করেন যে মেয়েটি এসেছে কিনা। তিনি বলেন, আমাদের কলেজ দুপুর 1টার পর বন্ধ হয়ে যায়। মনীষা নামের এই মেয়েটি এখানে আসেননি। শেষ পর্যন্ত মনীষার কেসে যেটা নিশ্চিতভাবে জানা গিয়েছে, সিবিআই এই মামলাটি সম্পূর্ণভাবে নিয়ে নিয়েছে। সিবিআই ইতিমধ্যে ঘটনাস্থলে স্কুল, প্রাইভেট প্রি স্কুল, তার কর্মক্ষেত্র ইত্যাদি জায়গায় গিয়ে তথ্য সংগ্রহ করেছে। স্কুল কর্তৃপক্ষ, সহকর্মীরা, স্টাফদেরও জিজ্ঞাসা করা হয়েছে, যা এখনো অনিশ্চিত বা জানা যায়নি কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অভিযুক্ত করা হয়েছে কিনা এবং কারা দোষী। অভিযুক্তদের নাম বা গ্রেপ্তার সম্পর্কে কোনো নির্ভরযোগ্য সংবাদ পাওয়া যায়নি। চূড়ান্ত রায় বা আদালতের সিদ্ধান্ত এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তৃতীয় পোস্টমর্টমের পূর্ণ রিপোর্ট
যদিও প্রতিবেদনে কিছু অংশ বলা হয়েছে, অফিসিয়ালি পুরো রিপোর্ট সাধারণ হিসেবে প্রকাশ পায়নি। সাক্ষী ও প্রযুক্তিগত প্রমাণ, মোবাইল কল ডেটা, সিসিটিভি ফুটেজ, ফরেনসিক বিশ্লেষণের ফলাফল ইত্যাদি অনেক বিষয় এখনো সংবাদে স্পষ্টভাবে প্রকাশ পায়নি। মনীষা কেসে আসল দোষীকে খুঁজে না পাওয়া গেলেও আমাদের মনে অনেক প্রশ্ন রয়ে যায়। মনীষা কেন তার বাড়ি থেকে 7 কিলোমিটার এবং তার স্কুল থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে একটি খালের কাছে আত্মহত্যা করেছিল? যদি পশুরা মনীষার দেহ খেয়ে ফেলে, তাহলে কেন তারা কেবল তার মুখ খেয়ে ফেলল, বাকি শরীর কেন খায়নি? মনীষা কেন আত্মহত্যা করেছিলেন? তার আত্মহত্যার আসল কারণ কি ছিল? মনীষার মৃত্যুর জন্য কারা দায়ী? কোনো চাপ, পরিস্থিতি অথবা ব্যক্তিরা মনীষাকে আত্মহত্যা করতে বাধ্য করেছিল? মনীষা আর ফিরবে না, কিন্তু তার মতো আর কোনো মেয়েকে যেন হারাতে না হয়, সেই চেষ্টাটা আমাদেরকে করতে হবে। এই লড়াই শুধু মনীষার নয়, এই লড়াই আমাদের সবার, ন্যায় বিচার, নিরাপত্তা আর সত্যের জন্য। 3টি পোস্টমর্টম, 3টি রিপোর্ট, কিন্তু সত্যি এখনো অন্ধকারে। পরের অধ্যায়ে হয়তো আসবে আসল মুখোশ। একজন মেয়ে চলে গেছে, রেখে গেছে শত প্রশ্ন, হয়তো উত্তর নেই, কিন্তু তার গল্প শেষ হয়নি।